সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার ভূমিকাও এবার প্রশ্নের মুখে। কখনো দেখা যাচ্ছে রাতের অন্ধকারে সেনা নামছে ঢাকায়, কখনো দেখা যাচ্ছে মাঝরাতে তড়িঘড়ি বৈঠক, আবার কখনো দেখা যাচ্ছে সেনাপ্রধান তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন বৈঠক করতে। তাহলে ওয়াকারুজ্জামান অন্যরকম কোনো ছক কষছেন কি? ইতিমধ্যে বেশ কিছু খবর সামনে আসছে, যেমন ক্যান্টনমেন্টের ভেতরেই বেশ কয়েকজন কর্নেল, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার বেশ কয়েকজন অফিসারকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে। ওয়াকারুজ্জামান তিনি চলে গেলেন অন্য দেশে বৈঠক করতে। তাহলে কি এবার ওয়াকার ঝড় আসতে চলেছে বাংলাদেশে? মোহাম্মদ ইউনূস তিনি অনেক দিনের চেষ্টার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরেছেন, এবং তারপর দেখা গেল বাংলাদেশে নাকি রামনবমী পালন হচ্ছে। বেশ কিছু ছবি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। একের পর এক বার্তা, আমেরিকার প্রেসার, ভারতের বার্তা, সব মিলিয়ে সেনাপ্রধান কি তাহলে দিশেহারা? আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমরা যখনই আলোচনা করেছি ওয়াকারের ভূমিকা নিয়ে, আপনি একটা কথা বারবার বলেছেন যে ওয়াকার এই মানুষটা সম্পর্কে নানা রকম ভাবনা চিন্তা, তার বক্তব্য, তার যে সমস্ত কাজকর্ম, একটা ইঙ্গিত, একটা ধোঁয়াশা আপনি রেখে দিয়েছেন। কি চাইছেন এই ওয়াকারুজ্জামান মানুষটা এই মুহূর্তে দেশের বাইরে? তিনি রাশিয়ায় কেন চলে গেলেন? দেখেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে একটা কথা আজকে একটু বলি, এটা আপনার সাথে আমার শেয়ার করতেই হবে, শেয়ার করা উচিত। দেখেন, আমি কিন্তু একটা দলের সমর্থক, আর শুধুমাত্র সমর্থক বলেই এখন আর হয়তোবা রেহাই পাওয়া যায় না। কারণ আমাদের এখন পরিবর্তিত পরিস্থিতিতে, 5ই আগস্টের পরিস্থিতিতে এখন আমরা সমর্থক হয়েও যা বলছি এগুলা অনেকেই সাধারণ মানুষ অনেকটা অথরিটি হিসেবে নিচ্ছে। স্বাভাবিকভাবে এটাই হয়তোবা এরকম একটা অবস্থা স্বাভাবিক। এবং আপনারা জানেন যে আমি যখনই কোনো কথাবার্তা বলি আমি ওই ইনফরমেশন নিয়েই বলি এবং আমি জেনেই বলি। আপনাকে আমি আপনার প্রোগ্রামে একাধিকবার এটা আপনাকে আমি বলেছি, ব্যক্তিগতভাবে বলেছি। ইনফ্যাক্ট আপনি জানেনও যে 5ই আগস্টের পর ওয়াকারের একটা অদ্ভুত একটা ঘটনা সে ঘটিয়েছিল, যেটা আমি জেনেছি লাস্ট টাইম যখন আমি কলকাতা সফর করলাম। ওই সময়টাতে আমি পরিষ্কারভাবে জেনে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। তো দলের পক্ষ থেকে অফিসিয়ালি না, দলের অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে সেনাবাহিনীর পার্টিকুলার কিছু অফিসারের ব্যাপারে আমার ক্ষোভ আমি উদ্গীরণ করেছি, আমি দেখিয়েছি, আপনাদের প্রোগ্রামই দেখিয়েছি। বিশেষ করে ওয়াকারুজ্জামানের ব্যাপারে আমি অনেকবার বলেছি। কিন্তু আমার কাছে একটা বিশেষ ব্যাপার সবসময় আছে যে সেনাবাহিনীর ব্যাপারে বলার সময় একটু যাতে চিন্তা ভাবনা করে এই মুহূর্তে কথাবার্তা বলি। কারণ অনেকেই চান না যে, কারণ সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করতে চান না, তাদের ডিসপাইট তারা অনেক কিছু করার পরেও। সে কারণে আমার একটা বাধ্যবাধকতার জায়গায় ইন্দিরাজি সবসময় থেকে যায়। কিন্তু আমার ভেতরে ব্যাপারটা এমন অবস্থাতে পরিণত হয়েছে যে আমি যে কখন ক্ষোভে উদ্গীরণ করে ফেলবো সবকিছু, আই ডোন্ট নো, বিকজ আমার মাথার মধ্যে আমি এই যন্ত্রণাগুলো রাখতে পারছি না। এবং আপনি প্রোগ্রামটা যেই কথা বলে শুরু করলেন সেইটা আরো এমন বেশি আমাকে ইনস্টিগেট করছে যে মনে হচ্ছে যে আমি এই কথাগুলো শুরু করি আজকে। তারপরও নিজেকে আমি সংবরণ করতে চাইবো। শুধু একটা কথা বলবো, ওয়াকারুজ্জামানকে আপনি যা দেখেন, যা ভাবেন, উনি সেটা নয়। এই কথাটা আপনি আগেও বলেছেন। আমি একটা কথা বলি, এই লোকটাকে আমি আমার বিশ্লেষণ দিয়ে এতটুকু বুঝতে পারি, আমার কাছে মনে হয় যে আমি একটা ইঙ্গিত আপনাকে দেই, আপনারা আরেকটু মনে হয় আমাদের পর্যালোচনা করা প্রয়োজন। কার কমান্ডে আসলে সে চলছে? দেশীয় কোনো রাজনৈতিক কমান্ডে সে চলছে? ইটস নট ইউনূস বাহিনী, ইটস নট বিএনপি। সো এটা আপনার জন্য একটা হিন্টস আজকের এই প্রোগ্রামে আমার থাকলো। এবং আমি যা বলছি আমি খুবই অথরিটি নিয়ে এবং আমি অত্যন্ত নিশ্চিত হয়ে বলছি, বা আমি সেই দলটার নাম এখনো বলবো না। ঠিক, কখনো তিনি বলছেন দাদা, কখনো তিনি বলছেন এনাফ ইজ এনাফ, আবার কখনো বা তিনি এই কথা বলছেন যে রাত্রিবেলা তিনি ডেকে বৈঠক করছেন, সেনাদের ডেকে বৈঠক করছেন, এবং কখনো দেখা যাচ্ছে সেনা নামিয়ে দিচ্ছেন। এই দুরকম মনোভাব কেন?
দেখুন, আমি আপনাকে আরেকটা কথা বলি, এই যে আপনার সাথে আমি প্রোগ্রাম করি, এই প্রোগ্রামটা কিন্তু সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন, তারপরে মধ্যম সারির জুনিয়র, জীবন শুরু করেছে সেনাবাহিনীতে এরকম সৈনিক সহ অনেকেই দেখেন, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, পছন্দ করেন এমন সেনাবাহিনীর অনেক অফিসারও আছে, যারা যে আমার সেনাবাহিনী সম্পর্কিত অনেক মন্তব্য পছন্দ করেন তাও না, তারাও চান যে আমি একটু রেসপন্সিবলি বলি, কারণ এটা তো এন্ড অফ দ্য ডেতে একটা বাহিনী। আমি আজকে যারা এই প্রোগ্রামটা দেখছেন সেনাবাহিনীর, তাদেরকে একটা কথা বলি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসাররা, আমি সেনাবাহিনীকে ভালোবাসি এবং আমি খুবই প্রো সেনাবাহিনী একটা মানুষ। যারা জানেন তারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে যখন সেনাবাহিনীর উপরে নানান রকমের অত্যাচার আক্রমণ হচ্ছিল, তখন আমি কিভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম। দাদা, এটা খুব স্বাভাবিক, যারা দেশকে ভালোবাসে তারা অবশ্যই দেশের সেনাকে ভালোবাসবে, সেনার উপর ভরসা রাখবে। একদম একদম ইন্দিরাজি, সে কারণে আমি একটু এক্সক্লুশন ক্লজটা নিয়ে রাখলাম যে ওয়াকারুজ্জামানকে নিয়ে কোনো কথা বলা, দয়া করে সেনাবাহিনীর অফিসাররা এইটা ভেবে নেবেন না যে আমি পুরো সেনাবাহিনী নিয়ে কথা বলছি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব সেনাবাহিনীর অফিসারদেরকে, যে আপনাদের সেনাবাহিনীর প্রধানকে তার এই জামাত ভালোবাসার জায়গা থেকে সরিয়ে নিয়ে আসুন। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত ডেঞ্জারাস। সে এত বেশি জামাত ঘেঁষা একটা লোক, এটা ভয়ানক। আমি বলবো না বলেই এতটুকু পর্যন্ত আমি শুধু বললাম। এবং এই ব্যাপারটা আমি সামটাইমস আমি নিতে পারি না এবং আমি তার ব্যাপারে মানে আমি তারপরেও তাকে নানান রকমের ভাবে ব্ল্যাঙ্ক চেক নানান ভাবে বলেছি, আচ্ছা ঠিক আছে এটা ইগনোর করি, কিন্তু এন্ড অফ দ্য ডে তে আমার কাছে যেসব সংবাদগুলো আছে নিশ্চয়ই আমি এই প্রোগ্রামেই বলবো। বাট সেনাবাহিনীর অভ্যন্তর এখন কি হচ্ছে এবং কেন সেটা, এই জায়গাটা একটু আসতে চাইবো যে এই যে ক্যান্টনমেন্টের ভেতরে 5 জন সেনা অফিসারের নাম সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, আপনিও সেই বক্তব্যটাই নিশ্চয়ই বলবেন, এরপরে আপনি পাঠিয়েছেন আমাদের, 5 জনের নাম আমরা জানতে পারছি। এদেরকে রাখা হয়েছে হাউস অ্যারেস্ট করে, কেন? প্রথমত হচ্ছে যে তাদের ব্যাপারে একটা, আমি কিন্তু এই সংবাদটা যখন পাই তখন আমি ঊর্ধ্বতন সামরিক অফিসারদের সাথে যোগাযোগ করি এবং আমি এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য নানান ভাবে যোগাযোগ করি। তো আমাকে যদি মানে যেসব অফিসারদের সাথে কথা বলেছি, এক্স অফিসার বর্তমান অফিসারদের সাথে, আমি এতটুকু বলতে পারি যে তারা হয়তোবা না, নিশ্চিতই যে আমার সাথে অন্তত পক্ষে এমন কোনো নিউজ দিবে না যেটা মিসলেড হবে মানুষ। তো এই অফিসারদের নাম আমি আপনাদেরকে একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে জাকারিয়া হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ান ইসলাম। এই আব্দুল্লাহ আল মোমেন সাহেব উনি সম্ভবত র্যাবে ছিলেন, আমি র্যাব 1-এর কমান্ডার ছিলেন আমি ভুল না করে থাকলে।